ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে। যদি আমি বলি যে বাংলাদেশের হৃৎপিণ্ডে চেপে ধরেছে ভারতবর্ষ, কিংবা যদি আমি অন্যভাবে বলি বাংলাদেশের হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করে ফেলেছে ভারতবর্ষ, এটা মোটেও বাড়িয়ে বলা হবে না। কি করেছে আপনারা জানেন? অনেকের মধ্যে প্রশ্ন জাগছে, ভারত তো কিছুই করলো না। গত 17 মাসে ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে কি করা হয়নি? ভারতের প্রত্যেকটা বিষয় নিয়ে বাংলাদেশ ব্যঙ্গ করেছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র থেকে শুরু করে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবকিছুকে ব্যঙ্গ করা হয়েছে, সবকিছুকে বিতর্কিত করা হয়েছে। পাশাপাশি ভারতবর্ষের আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেকে আমরা দেখেছি নানাবিধ হুমকি দেওয়া হয়েছে। 7 সিস্টার্স দখল করব, দিল্লি দখল করব, পশ্চিমবঙ্গ দখল করব, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক সেটার গলা কেটে দেব, কত কথা বলা হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে সম্পর্ক নতুনভাবে করা হয়েছে যাতে করে পাকিস্তানের পারমাণবিক বোমা দিয়ে ভারতবর্ষকে হুমকির মধ্যে রাখা যায়। বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী এ ধরনের কথা বলেছে, আমরা দেখেছি। যদিও এদেরকে আমি কখনো বুদ্ধিজীবী বলি না, এরা এক একটা বুদ্ধি বেশ্যা, কারণ এদের বুদ্ধি সব হাঁটুর নিচে, পায়ের নিচে। যে কথা বলছিলাম, ভারতবর্ষ বাংলাদেশের হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। তার আগে বুঝে নিতে হবে বাংলাদেশের হৃৎপিণ্ড আসলে কি। প্রত্যেকটা দেশের হৃৎপিণ্ড হলো সে দেশের অর্থনীতি। একটা দেশের অর্থনীতি যদি ঠিক থাকে, সেক্ষেত্রে সেই দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে পারে। যদি কোনো কারণে একটা দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয় কিংবা অর্থনীতি ভেঙে পড়ে, চেইন ভেঙে পড়ে অর্থনীতির, সেক্ষেত্রে সেই দেশটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে পারে না। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? এক বাক্যে উত্তর দেবেন, পোশাক শিল্প এবং রেমিটেন্স। বাংলাদেশের শ্রমিকদের, অর্থাৎ যারা প্রবাসে বিভিন্ন দেশে কাজ করে, তাদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন এই সরকার করছে, বিশেষ করে বিমানবন্দরে যে ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ একটা জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিতি পাওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন শ্রমবাজার বাংলাদেশিদের জন্য হারাম হয়ে গেছে। বাংলা পাসপোর্ট দিয়ে এখন বিশ্বের কোথাও আর নতুনভাবে যাওয়া যাচ্ছে না। বাংলাদেশের পাসপোর্ট দেখলে অনেকে এখন জঙ্গি হিসেবে তকমা দেয়। ইমিগ্রেশনগুলোতে আপনি যে জঙ্গি নন সেটা প্রমাণ করে তারপর আপনাকে প্রবেশ করতে হয়। এরপরেই ইমিগ্রেশনে ছাড়পত্র মেলে, এছাড়া কিন্তু আর কোনো সম্ভাবনা আসলে আমি দেখি না ব্যক্তিগতভাবে, কারণ আমি নিজেও এটার ভুক্তভোগী। কিভাবে বাংলাদেশের হৃৎপিণ্ডে ভারত আক্রমণ করেছে, কিংবা কিভাবে বাংলাদেশের হৃৎপিণ্ডকে ভারত চেপে ধরেছে, সেটা দেখার পর আপনারাও এক বাক্যে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ, বাংলাদেশের হৃৎপিণ্ড চেপে ধরা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প, গত 17 মাসে বাংলাদেশের প্রায় 350টির অধিক কারখানা বন্ধ হয়ে গেছে, এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশের অধিকাংশ টেক্সটাইল মিল তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাদের কর্মযোগ্য বন্ধ আছে, এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। যদি বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিকে কি কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব? শুধুমাত্র রেমিটেন্স দিয়ে কি বাংলাদেশের অর্থনীতি বেঁচে থাকবে? কোনোদিনও সম্ভব হবে না, কারণ অর্থনীতির বেশি ভূমিকা রাখে তৈরি পোশাক শিল্প, যেটা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন, গত 17 মাসের যেই কর্মযোগ্য বাংলাদেশের জঙ্গি সমর্থিত সরকারের, এটাতে ক্ষুব্ধ হয়ে ভারতবর্ষ তাদের রপ্তানি আমদানির কিছুটা সীমিত পরিসরে নামিয়ে এনেছে। পাশাপাশি বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ভারতের বন্দর হয়ে, ভারতের বিমানবন্দর হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হতো, সেই সুবিধা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশ সরকারের বাৎসরিক ক্ষতি 2000 কোটি টাকা। গতকাল অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। বাণিজ্যিক বিবাদ শিথিল, ভারতের উপর 25 থেকে কমিয়ে 18% শুল্ক আরোপ ট্রাম্পের। বিভিন্ন সময় আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প বলেছে 300%, 200%, 100% এই ধরনের শুল্ক ভারতের উপর আরোপ করা হবে, এবং মাঝখানে অনেকটা বেশি শুল্ক আরোপ করা হয়েছিল। অবশেষে সেই বিবাদ থামিয়ে ভারতবর্ষের উপর 25% শুল্ক থেকে 18% নামিয়ে এনেছে মার্কিন প্রশাসন। আমার প্রশ্নের জায়গা, যদি ভারতের চা বিক্রেতা একজন প্রধানমন্ত্রী তাদের শুল্ক 25 থেকে 18% নামিয়ে আনতে পারে, সেক্ষেত্রে ইউনূস কেন বাংলাদেশের উপর অর্পিত শুল্ক 15 কিংবা 10% নামিয়ে আনতে পারে না? কিসের নোবেল বিজয়ী? বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষের উচিত, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক যারা বিশ্লেষণ করেন, যারা বাংলাদেশের অর্থনীতিবিদ, তাদের অন্তত পক্ষে ইউনূসকে প্রশ্ন করা উচিত যে আপনি আন্তর্জাতিক খেলোয়াড় হয়েও, আপনি ডিপ স্টেটের দালাল হয়েও, আপনি মার্কিন পাপেট হয়েও, আপনি সাম্রাজ্যবাদীদের দূষর হয়েও কেন বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আনয়ন করা যে শুল্ক 31% সম্ভবত, আমার মনে পড়ছে না, সেটা কমিয়ে আপনি কেন 10%-এর মধ্যে আনছেন না, কেন 15%-এর মধ্যে আনছেন না? এই প্রশ্নগুলা করা উচিত। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক
চুক্তি হয়েছে বা তাদের ট্যারিফ যে কমিয়ে আনা হয়েছে, এর ফলে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে? এটা আরো অনেক আগেই হতো, বিভিন্ন কারণে। আসলে প্রথমত ভেনিজুয়েলা এবং বিভিন্ন বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প অনেক ব্যস্ত ছিল, নরেন্দ্র মোদীও এই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত ছিল, খুব দ্রুত হয়ে ওঠেনি। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্পে কি ধরনের প্রভাব পড়তে পারে প্রশ্ন জাগতেছে না? ভারতের উপর শুল্ক কমিয়ে আনার কারণে ভারত এখন ব্যাপক আকারে উৎপাদন করবে এবং ব্যাপক আকারে বিশ্বের বিভিন্ন দেশে কম মূল্যে পোশাক রপ্তানি করবে, যার কারণে বাংলাদেশের বাজার নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ তখন সমমানে সমদামে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে পোশাক রপ্তানি করতে পারবে না, যার বাজারটা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে এবং বাংলাদেশ একটা মারা খাবে। এ কারণেই বলেছি বাংলাদেশের হৃৎপিণ্ডে চাপ দিয়ে ধরেছে ভারতবর্ষ এই শুল্ক চুক্তির কারণে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন তাদের শুল্ক যদি কমিয়ে আনা হয়, সেক্ষেত্রে তারা যদি তাদের শ্রমিকদেরকে কিছুটা বাড়িয়ে দিও মূল্য, কিছুটা তাদের শ্রমের মূল্য বাড়িয়ে দিয়েও যদি তৈরি পোশাক রপ্তানি করে, সেক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকার বাজার ভারতবর্ষ ধরে ফেলবে, যেখানে বাংলাদেশের সাথে আর অন্য কোনো দেশ বাণিজ্য করবে না, তৈরি পোশাক নেবে না। এবং বাংলাদেশের উপর অতিরিক্ত শুল্ক, পাশাপাশি বাংলাদেশের উপর যে বিনিয়োগের একটা ব্যাপার আছে, বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ হচ্ছে না, এই বিষয়গুলোর কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। যদি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তৈরি পোশাক শিল্প উৎপাদন হবে না। উৎপাদন না হলে সেটা বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করতে পারবে না। পাশাপাশি ভারতের পক্ষ থেকে আমাদেরকে যে সুবিধা দেওয়া হতো, বন্দর সুবিধা, সেই সুবিধাগুলো ভারত বন্ধ করে দেবে। যেহেতু ভারতেই অতিরিক্ত উৎপন্ন হবে, সেক্ষেত্রে ভারত কেন বাংলাদেশিদেরকে সহায়তা করবে? কেন বাংলাদেশের তৈরি পোশাক ভারতের নাম করে ভারত বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে দেবে? আপনাদেরকে বুঝতে হবে এই বাণিজ্যিক ব্যাপারটা একটা বিশাল ট্রেনের মতো। এই ট্রেনের একটা বগি হচ্ছে বাংলাদেশ, অলরেডি লাইনচ্যুত হয়ে গেছে। এখান থেকে ফিরে আসা কতটুকু সম্ভাবনা আছে আমার মাথায় আসলে এই মুহূর্তে আসছে না। বাংলাদেশের উপর যে ধরনের নিষেধাজ্ঞা বিভিন্ন দেশ থেকে আসতেছে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে তকমা পেয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদেরকে, বাংলাদেশের শ্রমিকদেরকে বিশ্বের বিভিন্ন বাজার তারা সুযোগ সৃষ্টি করে দেবে, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। পোশাক গেল, শ্রমবাজার গেল, এরপর বাকি থাকে কি? কি আছে আর বাংলাদেশের? আর কোনো কিছু আছে? নাই। শ্রমিকদের জন্য বাজার যে সংকুচিত হয়ে আসছে এবং আসবে, সেটা নির্বাচনের পরে আরো ব্যাপক আকারে আপনারা দেখতে পাবেন। বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে কোন কোন শ্রমবাজার চালু আছে? কাতার, সৌদি আরব, সংকীর্ণ আকারে, বেশি না কিন্তু, মালয়েশিয়া, কিছু কিছু অংশ মালয়েশিয়ায় যাচ্ছে, কিন্তু ব্যাপক আকারে যে ব্যাপারটা ছিল বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের শ্রমিকদেরকে নিত কাজের জন্য, এখন কিন্তু সেটা নিচ্ছে না, সামনের দিনে আরো নেবে না। ভারতবর্ষ থেকেও শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে যাবে কাজের জন্য, কারণ আলটিমেটলি কোন জঙ্গি সমর্থিত দেশের নাগরিকদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দেবে না পশ্চিমা বিশ্ব কিংবা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য মুখে মুখে অনেক কথা বলে, তুরস্ক বাংলাদেশকে এটা দেবে, ওইটা দেবে, পাকিস্তান এটা দেবে, ওইটা দেবে, সৌদি আরব এটা দেবে, ওইটা দেবে, কিন্তু কাজের বেলায় যখন কূটনীতি আসবে, যখন আন্তর্জাতিক শ্রমবাজারের প্রশ্ন আসবে, তখন কোনো জঙ্গি সমর্থিত সরকারের দেশের নাগরিককে কোনো দেশ নেবে না। যেমনটা পাকিস্তানের নাগরিকদেরকে কোনো দেশ নিতে চায় না কাজের জন্য, কারণ এরা জন্মগতভাবে ভিক্ষুক, আর বাঙালিও একই পথে হাঁটতেছে। জন্মগতভাবে ভিক্ষুক না হলেও এখন ভিক্ষা করতে বাঙালি বাধ্য হবে, কারণ পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। ভিসা হচ্ছে না, পাসপোর্টের মান উগান্ডার থেকে নিচে নেমে গেছে। ভাবতে পারেন বাংলাদেশের অবস্থা কি হবে ভবিষ্যতে? বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে ঠেকবে কল্পনা করতে পারেন? মাথায় কি কখনো আসে এসব কথা? মনে হয় না। অদূর ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ বললে ভুল হবে, খুব সামনে অল্প কিছুদিন পর বাংলাদেশের পাসপোর্টে পৃথিবীর অন্য কোনো দেশ আর ভিসা দেবে না, চাইতে হবে একমাত্র অন অ্যারাইভাল ভিসায় পাকিস্তান। যার কারণে সুদি ইউনুস করাচি এবং ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। একটা কথা বলেছিলাম, ভারত বাংলাদেশকে ভাতে মারবে, পানিতে মারবে, খাবারে মারবে। বাণিজ্যিক ভাবে ভারত বাংলাদেশকে পঙ্গু বানিয়ে ছাড়বে। বাণিজ্যিক ভাবে ভারত বাংলাদেশকে এমন ভাবে বেকায়দার মধ্যে ফেলে দেবে, বাংলাদেশের অর্থনীতি বলে যে একটা শব্দ, ওইটার অবশিষ্ট থাকবে না। বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে গুড়িয়ে মুচিয়ে দুমড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার ভারত তাই তাই করবে। এটাই হচ্ছে চাণক্য নীতির দেশ, এটাই হচ্ছে চাওয়ালা প্রধানমন্ত্রীর কারিশমা, যেটা আমাদের নোবেল বিজয়ী সুদখুরের কারিশমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। ভাবতে পারতেছেন? ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে যেই দৌদল্যমান সম্পর্ক আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ থেকে, সেটা হঠাৎ করে শিথিল হয়ে গেল, ট্যারিফ কমিয়ে আনা হলো, আর বাংলাদেশের পোশাক শিল্পের উপর একটা কফিনে পেরেক ঠুকে দিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এটাই চাণক্য নীতির ভারত, এটাই চাওয়ালা প্রধানমন্ত্রী। অবুঝ বাঙালিকে, নির্বোধ বাঙালিকে বুঝিয়ে আসলে কোনো কিছুই হবে না। সবশেষে আবারও বলবো, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির সেই মাঝ বরাবর পেরেক ঠুকে দিয়েছে ভারতবর্ষ। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।